লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে তাই তো, আর কি আছে দেখ, পি ওয়েভ নরমাল, তোদের হয়ে গেলে ওদেরকে দিয়ে দিস, বুঝতেই পারছে না ওদের। এসটি সেগমেন্টটা দেখেছিস এলিভেটেড আছে তাই তো, নরমাল নাকি এলিভেটেড? এলিভেটেড কোথায়, কোন কোন লিডে এলিভেটেড আছে বল? V1 V2 V3 তাই তো, V4 এও আছে দেখ, V4 এও আছে, ঠিক আছে। আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখতে পাচ্ছিস অন্য কোন লিডসে? 2 3 AVF ইনফিরিয়র লিডস গুলো দেখ, 2 3 AVF এ এসটি ডিপ্রেশন রয়েছে, 2 3 AVF ইনফিরিয়র লিডে এসটি ডিপ্রেশন রয়েছে। পি ওয়েভ মরফোলজি নরমাল, কিভাবে অ্যাপ্রোচ কিভাবে করব? দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি উইথ রেট অফ 75 বললি তাই তো, 75 বিটস পার মিনিট, রিদম সাইনাস রিদম তাই তো, রিদমে কোনো প্রবলেম নেই। পি ওয়েভ মরফোলজি নরমাল, পিআর সেগমেন্ট কিউআরএস কমপ্লেক্স নরমাল তাই তো, বেশ। এবার এসটি সেগমেন্ট এলিভেটেড ইন V1 to V4 তাই তো, আর রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন ইনফিরিয়র লিডস, তাহলে কি হবে এটা? হ্যাঁ, এসটি সেগমেন্ট এলিভেশন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবার কোন ওয়াল সেটা দেখতে হবে তো, অ্যান্টেরিয়র ওয়াল নাকি ল্যাটারাল ওয়াল নাকি পস্টেরিয়র ওয়াল, বল সেটা কিভাবে বুঝবো আমরা? যদি তোর V1 V2 তে থাকে তাহলে কি হবে, অ্যান্টেরিয়র সেপ্টাল, এখানে দেখ V1 to V4 আছে, তার মানে পুরো অ্যান্টেরিয়র ওয়ালটাই গেছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র ওয়াল AMI আছে। ল্যাটারাল ওয়াল হলে কি হতো, V5-6 এ হতো, কিন্তু V5-6 এ এখানে কোনো এলিভেশন নেই দেখ, ঠিক আছে। সো দিস ইজ অ্যান্টেরিয়র ওয়াল AMI, ঠিক আছে। আর যেগুলো ডিপ্রেশন দেখছিস 2 3 AVF এ এবং ল্যাটারাল ওয়ালেও আছে দেখ, দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল ডিপ্রেশন, মানে যে ওয়ালে তোর ইনফাকশন হয়েছে তার অপোজিট ওয়ালে আমরা ডিপ্রেশন পাবো, ঠিক আছে। অ্যান্টেরিয়র ওয়ালে এলিভেশন আছে, সো উল্টো দিকের যে ইনফিরিয়র লিডস গুলো রয়েছে সেখানে ডিপ্রেশন পাবো, এসটি ডিপ্রেশন, দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো ইসিজিটা? সো এরকম নয় যে তোর ইসিজিটা হাতে পেলি বলে দিলি স্যার এটা অ্যান্টেরিয়র ওয়াল AMI আছে, এরকম নয়, ঠিক আছে। পরীক্ষার সময় সিস্টেমেটিক্যালি বলতে হবে দিস ইজ স্ট্যান্ডার্ড 12 lead ECG with rate of this beats per minute, rhythm is normal, axis left axis deviation আছে, আমি দেখিনি অ্যাক্সিসটা, দেখেছিস তো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, আচ্ছা। তো axis as left axis deviation is there, P wave morphologically normal, PR interval is normal, QRS complex morphologically okay, ST segment elevation in V1 to V4 and reciprocal ST depression is there in inferior leads, that is 2 3 and AVF, so it is most likely anterior wall AMI। এইভাবে পুরোটা ডেসক্রাইব করে তোকে বলতে হবে ডায়াগনোসিসটা, ঠিক আছে। হাতে ইসিজি পেলে কখনোই তুই জাম্প টু ডায়াগনোসিস করবি না, মানে দেখেই বলে দিবি যে এটা anterior wall AMI, এভাবে করবি না, ঠিক আছে। যদি ডায়াগনোসিস নাও বলতে পারিস পরীক্ষার সময়, শুধু ডেসক্রিপশনটা বলতে পারলি যে রেড রিদম অ্যাক্সিস এটা আছে, এখানে স্যার মনে হচ্ছে একটু এসটি এলিভেশন রয়েছে, দ্যাট ইজ অলসো ওকে, ঠিক আছে। ডায়াগনোসিস বলতে যাবে তার কোনো মানে নেই। বেশ, আজকে যেটা বলার সেটা হচ্ছে তোদের এমার্জেন্সি টেবিল থাকে, মানে গ্র্যান্ড ভাইভাতে যেটা থাকে কিছু এমার্জেন্সি টেবিল থাকে, তার মধ্যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, অ্যাকিউট স্ট্রোক, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ওপি পয়জনিং, স্নেক বাইট, এগুলো ভাইভা থাকে, ঠিক আছে। আর একটা টেবিল থাকে ইনস্ট্রুমেন্ট, এগুলো হয়ে গেলে ইনস্ট্রুমেন্টের ক্লাসটা নেব, কারণ এখনো আমি সব ইনস্ট্রুমেন্ট গুলো হাতে পাইনি, ঠিক আছে। স্পাইনাল নিডল, বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল এগুলো থাকে, বাকি তো রায়েলস টিউব, ক্যাথেটার এগুলো তো পেয়ে যাবি, তো ওগুলো এখনো পাইনি, ওগুলো পেলে একসাথে সব পড়িয়ে দেবো, ঠিক আছে। আর একটা ক্লাস হবে তোর ইসিজি রিভিশন একটা নেব, মেন টপিক গুলো বলে দেবো কোনগুলো কোনগুলো পড়ে আসতে হবে যেগুলো তোদের পরীক্ষায় আসে, আর একটা এক্সরে রিভিশন ক্লাস, আর একটা লাস্ট হচ্ছে তোর এবিজি ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। এই ক্লাসগুলো মোটামুটি নেক্সট আমি নেব তোদের। আর আজকে হচ্ছে তোর ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট স্ট্রোক, স্ট্রোক কত রকম হয় আগের দিন বলেছিলাম বল, ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে তোর হেমারেজিক, তাই তো। বেশ, তো এটা একটা দেখ, এরকম কেস সিনারিও দেয় অনেক সময় তোদের, এরকম একটা কেস দিয়ে দিল যে 52 years old diabetic hypertensive patient comes to ER with history of headache,
2 episode of vomiting, unable to move his left hand, left half of the body since 3 hours. Okay. On examination, BP is 225 by 115, CBG 251. Okay, temperature is 101 degree Fahrenheit. Neurological examination reveals left-sided spastic hemiparesis. Okay, hyperreflexia is there and there is extensor plantar response. NCCT brain একটা করা হয়েছে, NCCT brain দেখা যাচ্ছে there is right middle cerebral artery infarction is there. ঠিক আছে? তো এই ক্লাসের পরে তোদের এই কোশ্চেন গুলো আনসার করতে যাতে পারিস সেভাবে শোন। প্রথমে কি হতে হবে, হাউ টু অ্যাপ্রোচ টু ম্যানেজ দ্য কেস, কিভাবে ম্যানেজ করবি কেসটা, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা থেকে কি কি মনে হচ্ছে, কি কি ডিফারেন্সিয়াল হতে পারে বল। টিআইএ হতে পারে, এক্স্যাক্টলি। আর বল, প্রথমে এইটা দেখে প্রথমে তোর ম্যালেরিয়া মাথায় এলো। সিবিএ তো একটা হতে পারে, ও যেমন বললো টিআইএ হতে পারে, সিবিএ হতে পারে, ঠিক আছে। দ্যাট ক্যান বি ইসকেমিক সিবিএ অর হেমারেজিক সিবিএ অর সাবঅ্যারাকনয়েড হেমারেজ, ঠিক আছে। আর কি হতে পারে, এরকম একটা পেশেন্ট তোর বিপিটা বেশি আছে, একটা হেডেক, ভমিটিং, ঠিক আছে। যদিও এখানে সিবিএটাই প্রায়োরিটি দেখে মনে হচ্ছে ফাইনালি সিবিএ এটা হতে পারে, কিন্তু মেনিনজাইটিস হতে পারে, তো এটা একটা মেনিনজাইটিসের পেশেন্ট এরকম নিয়ে আসতে পারে। আর কি হতে পারে, একটা হাইপারটেনসিভ এনসেফেলোপ্যাথি, ঠিক আছে, হঠাৎ করে একটা বিপি বেড়ে গেছে, একটা হাইপারটেনসিভ এনসেফেলোপ্যাথি, ঠিক আছে। কারণ পেশেন্ট আর ড্রাউজি, এক্সামিনেশন পেশেন্ট ইজ ড্রাউজি লেখা আছে এখানে, বিপিটা বেশি। সো হোয়াট আর দ্য ডিডি মোটামুটি এগুলো হচ্ছে টিআইএ, ইনফেকশন অথবা হেমারেজিক সিভিএ, মেনিনজাইটিস অর হাইপারটেনসিভ এনসেফেলোপ্যাথি, এগুলো মোটামুটি হচ্ছে তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো হোয়াট আর দ্য কজেস অফ ইসকেমিক অ্যান্ড হেমারেজিক স্ট্রোক। নেক্সট হচ্ছে তোর এটা কি থ্রম্বোলাইজ করবো, পেশেন্টটা কি থ্রম্বোলাইজ করবো কি করবো না, and what are the indication and contraindication of ischemic CVA, and what are the BP target in case of acute ischemic CVA and hemorrhagic CVA. so এরকম কোশ্চেনই থাকে তোদের, যদি এরকম কেস পাস মোটামুটি এই কোশ্চেনগুলোই তোদের জিজ্ঞেস করে পরীক্ষার সময়, ঠিক আছে। এর বাইরে দু একটা অ্যানাটমি জিজ্ঞেস করতে পারে, ব্লাড সাপ্লাই অফ ব্রেন, বেসাল গ্যাংলিয়া অ্যানাটমি, এই সবগুলো জিজ্ঞেস করতে। সো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন ক্যান বি ইসকেমিক, ইট ক্যান বি হেমারেজিক, ঠিক আছে। ইসকেমিক কি হতে পারে, থ্রম্বোসিস, এম্বোলিজম, সিস্টেমিক হাইপোপারফিউশন। হেমারেজিক এটা ইন্টারসেরিব্রাল ব্লিডও হতে পারে, সাবঅ্যারাকনয়েড। এই জন্য শুনতে পাচ্ছিস না, শুনতে পাচ্ছিস তো, এটা বন্ধ করে দিচ্ছি তাহলে। ইন্টারসেরিব্রাল হেমারেজ হতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমারেজ হতে পারে, ঠিক আছে। আর ইসকেমিক স্ট্রোক কি রকম হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, এম্বোলিজম। সো ইসকেমিক স্ট্রোক কম্পাউন্ড ফর ম্যাক্সিমাম 85% অফ কেসেস, বাকি হচ্ছে তোর ইন্টারসেরিব্রাল হেমারেজ আর সাবঅ্যারাকনয়েড হেমারেজ 15% কেসে হয়, ঠিক আছে। আর একটা জিনিস হয় যেটা তোর ইসকেমিক পেনুমব্রা, সেটা কি, একটা হচ্ছে ইনফেকশন, একটা ইসকেমিয়া, দুটো জিনিস থাকে। ইনফেকশন মানে কি, সেখানকার যে ব্রেন টিস্যু গুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিটলি ডেড, কিছুই নেই, না পাচ্ছে অক্সিজেন, না কোনো নিউট্রিশন পাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস, তার সারাউন্ডিং যে এরিয়া গুলো রয়েছে, ব্রেন টিস্যু গুলো রয়েছে, সেখানে হচ্ছে তোর ইসকেমিয়া হয়েছে, মানে ব্লাড সাপ্লাইটা একটু কম হয়েছে, কিন্তু একেবারে কাট অফ হয়ে যায়নি, দ্যাট ইজ কল্ড ইসকেমিয়া। সো এটা হচ্ছে ইসকেমিক পেনুমব্রা বলা হয় এটা। তো আওয়ার টার্গেট ইজ টু সেভ দ্য ইসকেমিক পেনুমব্রা। যদি আমরা ঠিকঠাক সময়ে এটা ব্লাড সাপ্লাইটা রেস্টোর করতে পারি, তাহলে এই ব্রেন টিস্যু যেটা ইনফেকশনের বাইরের যে পোর্শনটা আছে সেটাকে অনেক সময় আমরা সার্ভাইভ মানে সেভ করতে পারি, ঠিক আছে। সো দ্যাট ইজ আওয়ার টার্গেট ইন কেস অফ ইসকেমিক সিভিএ। এটা ইসকেমিক পেনুমব্রা ইজ ড্যামেজ বাই হাইপোপারফিউশন। যদি এখানে ব্লাড সাপ্লাইটা খুব কমে যায়, অনেক সময় কি হয়, ধর একটা হাইপারটেনসিভ পেশেন্ট এলো, আমরা ব্লাড প্রেশারটা খুব বেশি কমিয়ে দিলাম, তখন কি হবে, হাইপোপারফিউশন, সেখানে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হবে না, তার জন্য ব্রেন টিস্যুগুলো ড্যামেজ বেশি হবে, দ্যাট ইজ ইসকেমিক পেনুমব্রা উইল বি ইনক্রিজ। এটা বুঝতে পারলি ব্যাপারটা, একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ইসকেমিয়া। ইনফেকশনের বাইরে যে পোর্শনটা থাকছে দ্যাট ইজ ইসকেমিক পার্ট, ঠিক আছে। যদি ঠিকঠাক সময়ে সেটা আমরা ব্লাড সাপ্লাইটা রিস্টোর করে দিতে পারি, তাহলে সেই পোর্শনটাকে আমরা বাঁচাতে পারবো, ঠিক আছে। and that is the principle of thrombolysis, ওই জন্য আমরা আর্লি থ্রম্বোলাইসিস করি আর। সো এরকম একটা পেশেন্ট, যে তোর সিনারিওটা বললাম, যে এরকম একটা ব্লাড প্রেশার 225 115 ব্লাড প্রেশার নিয়ে এমার্জেন্সিতে এসেছে, পেশেন্টটা একটু ড্রাউজি আছে, কি করব। হিস্ট্রি, এক্সামিনেশন পার্ট তোরা ওয়ার্ডে ক্লিনিক্সে পড়েছি, ঠিক আছে, বা আরো পড়ানো হবে, সেইগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করছি না। টুডেজ ক্লাস ইজ অল অ্যাবাউট ম্যানেজমেন্ট, ঠিক আছে, শুধু ম্যানেজমেন্ট পার্টটা এখানে পড়ানো।
কি করবি পেশেন্টটাকে প্রথমে এবিসি এয়ারওয়ে প্রোটেকশন কি হয় এই পেশেন্ট গুলো অনেক সময় সিভিএ পেশেন্ট কি করে অ্যাসপিরেট করে যায় ঠিক আছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় তো ইউ হ্যাভ টু প্রিভেন্ট দিস অ্যাসপিরেশন তার জন্য কি হতে পারে আমরা যদি একটা প্রোফাইল্যাকটিক ইনকিউবেশন যদি লাগে ইনকিউবেশন করে দিতে পারি পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে রাখতে হবে ঠিক আছে পেশেন্টের স্যাচুরেশন দেখতে হবে ইফ দেয়ার ইজ ফল ইন স্যাচুরেশন অর নট ব্লাড প্রেশার কত ছিল 225 115 তো সেটা কতটা কমাবো ব্লাড প্রেশারটা সেটা পরে বলছি তোদের একটা আইভি অ্যাক্সেস করতে হবে দ্যাট ইজ জেলকো ফর রুটিন ব্লাড সিবিসি কোয়াগুলেশন স্টাডিজ এর জন্য একটা ব্লাড দিতে হবে ইসিজি এন্ড ট্রপটি করাতে হবে ঠিক আছে বিকজ ইন দিস কাইন্ড অফ এলিভেশন অফ বিপি এরকম একটা বেশি বিপিতে কি হতে পারে একটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনও হতে পারে এরকম নয় যে পেশেন্ট এরকম এসে তার স্ট্রোকই হবে তাই তো নয় মানে তার সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড থাকতে পারে তাই তো একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে তার জন্য তোকে ইসিজি এবং ট্রপটি করে রুল আউট করতে হবে ঠিক আছে সো অন অ্যাডমিশন উইদিন ফার্স্ট 10 মিনিটস আমরা এই সমস্ত জিনিসগুলো করব ঠিক আছে অ্যান্ড এরকম নয় যে ইন এমার্জেন্সি কি হয় আমরা কোনো ইলেকটিভ পেশেন্ট থাকলে প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করি কিন্তু এমার্জেন্সিতে সেটা হয় না এমার্জেন্সিতে হিস্ট্রি এক্সামিনেশন ম্যানেজমেন্ট সব সাইড বাই সাইড চলে ঠিক আছে ইউ হ্যাভ টু টেক ব্রিফ হিস্ট্রি অ্যালং সাইড ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য কেস ঠিক আছে নেক্সট এটা হচ্ছে তোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ স্ট্রোক স্কেল একটা NIHSS স্কেল হয় ঠিক আছে এগুলো তোদের অত লাগবে না জাস্ট প্যারামিটারস গুলো মনে রাখ দেখে রাখ লেভেল অফ কনসাসনেস গেজ ভিজুয়াল ফেসিয়াল পলসি মোটর অফ আর্ম অ্যান্ড লেগ লিম্ব অ্যাটাক্সিয়া সেন্সরি ল্যাঙ্গুয়েজ ডিসার্ট্রিয়া এইসব পয়েন্ট গুলো কালেক্ট করে তোর অ্যাড করে যেটা একটা স্কোরিং সিস্টেম হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আমাদের যখন থ্রম্বোলাইজ করব তখন দেখবো যে NIHSS স্কেল যদি মোর দ্যান 225 হয় দ্যাট ইজ বেটার নট টু থ্রম্বোলাইজ দ্য পেশেন্ট ঠিক আছে 25 এর বেশি হলে আমরা থ্রম্বোলাইজ করি না ফর দ্যাট রিজন শুধু প্যারামিটারস গুলো জেনে রাখ খুব বেশি ডিটেইলসে তোদের লাগবে না এগুলো আচ্ছা কি করব এই ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করার পর একটা এনসিসিটি ব্রেন করাতে হবে কেন হ্যাঁ যে এটা ইসকেমিক সিবি হয়েছে না হেমারেজিক সিবি হয়েছে তাই তো তো এনসিসিটি ব্রেন ইজ দা প্রাইমারি ইনভেস্টিগেশন উই ক্যান ডু ফর identification whether it is ischemic CV or hemorrhagic CV ঠিক আছে দেখ এটা হচ্ছে acute infarction আর এটা হচ্ছে সাব অ্যাকিউট ইনফাকশন এখানে হচ্ছে মেইনলি দেখ সালসাই গুলো একটু ইফেসমেন্ট রয়েছে আদারওয়াইজ খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এটা আফটার 4 ডেজ সাব অ্যাকিউট ইনফাকশন কিন্তু ইনফেকশন ডেভেলপ করেছে ঠিক আছে দ্যাটস ওয়াই এখানে যদি আমরা ভালো করে বুঝতে না পারি সিটি স্ক্যানে এখানে যদি প্রপার ডায়াগনোসিস না হয় উই ক্যান গো ফর এমআরআই অর সিটি অর এমআর অ্যানজিও ঠিক আছে মেইনলি আমরা সিটি স্ক্যান প্রাইমারি ডায়াগনোসিস এটা সিটি স্ক্যান করে দেখি কোথায় ব্লিড আছে অর কি কোনো ইনফেকশন হয়েছে ঠিক আছে এখানে দেখ এখানে হচ্ছে এই দিকটায় যেমন তো সালকাই জায়গায় গুলো প্রমিনেন্ট রয়েছে এখানে দেখ সেরকম কিছু নেই একটু ইফেসমেন্ট রয়েছে ঠিক আছে আদারওয়াইজ খুব ভালো কিছু বুঝতে পারবি না যদি না এটা এমআরআই করা হয় আর এখানে হচ্ছে এই এমসিএ টেরিটরি দেখ লেফট মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরিতে ইনফেকশন হয়েছে ঠিক আছে এটা কিভাবে ডেসক্রাইব করব হাইপোডেন্সিটি বল ও এইটা আগের দিন বলেছিলাম বল ফোরহেড প্লেক্সাস ক্যালসিফিকেশন এটা হ্যাঁ এখানে মোস্ট প্রবাবলি আরেকটা জিনিস হতে পারে মানে উপরের সেকশনটা নিয়েছে দেখ এই পোরশনটা হচ্ছে উপরের সেকশনটা আর এই পোরশনটা নিচেরটা এই সেকশনে এটা আসেনি ওই জন্য বুঝতে পেরেছিস তো এটা সেম লেভেলে ক্রস সেকশন হয়নি বুঝতে পেরেছিস বেশ এটা কি আগের দিন বলেছিলাম দেখ এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি হাইপারডেন্স এমসিএ সাইন বলা হয় দিস ইজ আ সাইন অফ আর্লি স্ট্রোক ঠিক আছে হাইপারডেন্স এমসিএ সাইন এখানে দেখ হাইপোডেন্সিটি রয়েছে রাইট ফ্রন্টাল রিজিয়ন এখানেও আছে these are all acute ischemic CVA বেশ এমআরআই ব্রেন যেটা বললাম এমআরআই ব্রেন নট রিকোয়ার্ড ফর প্রাইমারি ডায়াগনোসিস প্রথমে আমরা এমআরআই যাব না প্রথমে সিটি স্ক্যান করে যদি ডায়াগনোসিস হয়ে যায় এন্ড আদারওয়াইজ আমরা যদি কোনো সার্জিক্যাল কোনো প্ল্যান করছি ম্যানেজমেন্টে তাহলে এমআরআই বা এমআর অ্যানজিও সিটি অ্যানজিও করা দরকার নেই প্লেন এনসিসিটি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান ব্রেন করলেই হয় ঠিক আছে
এখানে দেখ যে জিনিসটা বলছিলাম যে তোর ইসকেমিক পেনুমব্রা বুঝবো কি করে যে একটা ইনফেকশনের বাইরে কতটা আমাদের ইসকেমিয়া রয়েছে, তার জন্য এমআরআই ইজ মাস্ট। এমআরআই করে দেখতে হবে। এটা হচ্ছে তোর ডিফিউশন ওয়েটেড ইমেজিং, এখানটাই হচ্ছে তোর হাইপার ডেন্সিটি হবে। এটা আগের দিন বলেছিলাম তোদের অনেকগুলো এমআরআই সিকোয়েন্স হয়, একটা হচ্ছে T1 T2 ফ্লেয়ার, ঠিক আছে, এবং এর মধ্যে হচ্ছে তোর ডিফিউশন ওয়েটেড ইমেজ, আর একটা হচ্ছে এডিসি, ঠিক আছে, অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিসিয়েন্ট। তো এইগুলো এত কিছু তোদের লাগবে না, জাস্ট এইটুকু দেখে রাখ ডিফিউশন ওয়েটেড ইমেজে আমাদের এই পেনুমব্রাটা এরকম ভাবে দেখায়, ঠিক আছে। সিটি অ্যানজিও, এমআর অ্যানজিও, ইফ উই আর প্ল্যানিং ফর এনি ইন্ট্রাভিট্রিয়াল মানে কোনো সার্জিক্যাল যদি আমরা কোনো প্ল্যান করছি তাহলে আমরা এমআরআই অ্যানজিও বা সিটি অ্যানজিও করবো, আদারওয়াইজ এখানে দেখ একটা এমআর অ্যানজিও ফর ইউর ইন্টারেস্ট, এগুলো তোদের লাগে না যদিও। এখানে এটা বুঝতে পারছিস এটা কি, লেফট মিডল সেরিব্রাল আর্টারি, এটা রাইট মিডল সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। এখানে দেখ রাইট মিডল সেরিব্রাল আর্টারির ব্রাঞ্চিং গুলো ভালো বোঝা যাচ্ছে না, তার মানে এখানে কোনো অক্লুশন রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য পারপাস অফ ডুইং অ্যানজিও, এমআর অ্যানজিওগ্রাম, ঠিক আছে। এগুলো অত কিছু তোদের জানা লাগবে না, জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম। বেশ, নেক্সট হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, যেটা বললাম সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ম্যানেজমেন্ট অফ ব্লাড প্রেশার, টেম্পারেচার, ব্লাড গ্লুকোজ এন্ড কার্ডিয়াক অ্যাসেসমেন্ট। যদি ইসকেমিক সিভি হয় ইউ হ্যাভ টু থ্রম্বোলাইজ দ্য পেশেন্ট। কখন থ্রম্বোলাইজ করবো কখন করবো না, হোয়াট আর দ্য ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশন অফ থ্রম্বোলাইসিস অফ এ অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক। বল 6 ঘন্টা না কত, 4.5, 4.5 ঘন্টা, ঠিক আছে। আর 6 ঘন্টা তুই যেটা বললি সেটাও পার্সিয়ালি কারেক্ট। যদি আমরা কোনো সার্জিক্যাল কোনো প্ল্যান করছি, মানে থ্রম্বোলাইসিস মানে কি, কোনো একটা জায়গায় আমাদের শিরার মধ্যে ব্রেন মধ্যে থ্রম্বাস জমে গেছে, দ্যাট ক্যান বি লাইজড ইদার বাই ড্রাগ অর বাই সাম সার্জিক্যাল প্রসিডিওর, এন্ডোস্কোপিক মানে ইন্ট্রাভাস্কুলার প্রসিডিওর করে কি হয় সেই ক্লটটাকে ডিসলজ করে দেওয়া হয়। যদি কোনো আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট প্ল্যান করছি তার জন্য 6 আওয়ার, আর যদি আমরা থ্রম্বোলাইজ করছি দ্যাট ইজ 4.5 আওয়ার্স, মানে 4.5 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আসে, সেটা অনসেট অফ সিমটমস টু আমরা যখন থ্রম্বোলাইজ করছি এই ডিউরেশনটা 4.5 ঘন্টা হতে হবে, তারপরে হলে হবে না। 1 নাম্বার পয়েন্ট, দিস আর দ্য ইন্ডিকেশন, নাম্বার 1 ইন্ডিকেশন। নাম্বার 2 কি হতে হবে, পেশেন্ট এজ শুড বি মোর দ্যান 18 ইয়ার্স অফ এজ, 18 বছরের বেশি হতে হবে। অ্যানাদার ইজ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কাট অফ কত থ্রম্বোলাইজ করার জন্য, এক্স্যাক্টলি 185/110, এর কম হতে হবে, এর বেশি হলে হবে না। যদি বেশি থাকে লাইক দিস কেস আমি যেটা প্রথমে বললাম, কত ছিল 225/115, তাহলে we have to decrease the pressure for thrombolyze। যদি আমরা থ্রম্বোলাইজ প্ল্যান করি তাহলে ব্লাড প্রেশারটা কমাতে হবে, ঠিক আছে। আর কি ইন্ডিকেশন আছে, ইসকেমিক সিভি, হেমারেজিক হলে হবে না, ঠিক আছে। সো হেমারেজিক সিভি ইজ এ কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে। তো কন্ট্রা ইন্ডিকেশন গুলো বল তাহলে। যদি হেমারেজিক সিভি হয় মানে সিটি করে দেখছি যে কোনো ব্লাড আছে, তাহলে আমরা থ্রম্বোলাইজ করবো, 1 নাম্বার। 2 নাম্বার বিপি, হ্যাঁ এজ যদি লেস দ্যান 18 ইয়ার্স হয়, বিপি যদি 185/110 এর বেশি হয় তাহলে করবো না। আর একটা হচ্ছে যদি রিসেন্ট কোনো তোর পেশেন্টের মেজর সার্জারি হয়েছে, বা আপার জিআই ব্লিডিং হয়েছে, বা পেশেন্ট ইজ অন অ্যান্টিকোয়াগুলেশন, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন খাচ্ছে, তাহলে আমরা থ্রম্বোলাইজ করবো না, ঠিক আছে। তো ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশন গুলো বোঝা গেল কিভাবে আমরা করি। দেখ এটা হচ্ছে যেটা বললাম মেডিকেল ম্যানেজমেন্ট, দিস ইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যালে কি করা হয়, অ্যানজিওপ্লাস্টি এন্ড স্টেন্টিং, মেকানিক্যাল ক্লট ডিসরাপশন অর ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি। এটা কি, এটা মানে কি, ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি মানে হচ্ছে যেখানে তোর স্টেনোসিস হয়ে গেছে, সেখানে তোর এন্ডোভাস্কুলার ট্রিটমেন্টের মাধ্যমে যে অ্যাথ্রোস্ক্লেরোসিস প্লাক যেগুলো থাকে, অ্যাথ্রোস্ক্লেরোটিক প্লাক থাকে, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এন্ড আর্টারেক্টমি। অথবা অ্যানজিওপ্লাস্টি এন্ড স্টেন্টিং করতে পারি বাই এন্ডোভাস্কুলার প্রসিডিওর, ঠিক আছে। এন্ড হচ্ছে তোর ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। কি কমপ্লিকেশন হতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে, একটা ইনফেকশন আছে, ইনফেকশন সিভি মানে ইসকেমিক স্ট্রোক হয়েছে, সেখানে ব্লিডিং হতে পারে, দ্যাট ক্যান বি এ কমপ্লিকেশন, এন্ড সিজার দ্যাট ইজ কনভালশন হতে পারে। সো ম্যানেজমেন্ট ইজ মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল এন্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, ঠিক আছে। বেশ, যেটা বললাম যদি অ্যাসপিরেট করার চান্স থাকে উই ক্যান ইনটিউবেট দ্য পেশেন্ট, এন্ড কোন কোন কন্ডিশনে বেশি তোর থাকে অ্যাসপিরেশনের চান্স থাকে, লাইক পেশেন্ট উইথ ডিক্রিজড কনসাসনেস, ব্রেন স্টেম স্ট্রোক যদি থাকে, সেখানে মোস্ট লাইকলি পেশেন্ট অ্যাসপিরেট করে। সাপ্লিমেন্টাল অক্সিজেন, অক্সিজেন কেন দেবো পেশেন্টের,
ঠিক আছে, টু প্রিভেন্ট ফার্দার ব্রেন ইনজুরি, যদি ফার্দার ব্রেন ইনজুরি যাতে না হয় অক্সিজেন দেবো। অ্যান্ড মোস্ট কমন কজ অফ হাইপক্সিয়া আর পার্সিয়াল এয়ারওয়ে অবস্ট্রাকশন, অনেক সময় কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন, হাইপোভেন্টিলেশন হতে পারে, অ্যাসপিরেশন, নিউমোনিয়া যদি থাকে তাহলে আমাদের অক্সিজেন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট টেম্পারেচার। হাইপার মানে কোনো পেশেন্টের যদি ফিভার থাকে উইথ সিভিয়ার, দ্যাট ইজ এ পোর প্রগনোস্টিক সাইন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য টেম্পারেচার বাই গিভিং আইভি অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড কুলিং। ঠিক আছে, হাইপোথার্মিয়া অনেক সময় বলা হয় তোর থেরাপিউটিক হাইপোথার্মিয়া ইজ বেনিফিশিয়াল ফর অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক। ঠিক আছে, হচ্ছে ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট। কেন ব্লাড প্রেশার কমিয়ে আমাদের কি লাভ হবে? টু রেডিউস ব্রেন ইডিমা, ব্রেন ইডিমাটা কমাতে পারবো, হেমারেজিক ট্রান্সফরমেশন যাতে না হয়, আর রিকারেন্ট যাতে কোনো স্ট্রোক না হয় তার জন্য আমরা ব্লাড প্রেশারটা কমাবো। এবার হচ্ছে ব্লাড প্রেশার টার্গেট কত? সি দুটো জিনিস, ইন কেস অফ ইসকেমিক সিভিএ, ইন কেস অফ হেমারেজিক সিভিএ। ইফ ইসকেমিক সিভিএ we are planning for thrombolyze, the target is less than 185/110, যেটা তোরা বললি। আর যদি কোনো থ্রম্বোলাইজ করা যাচ্ছে না, লাইক পেশেন্ট 4.5 ঘন্টা পরে এসছে, থ্রম্বোলাইজ করতে পারছি না, কিছুই করতে পারছি না, পেশেন্টের বিপি যেটা আমি বললাম এখানে কেস যেটা আছে 225 বা 115, কি করবো তখন? পেশেন্টের ব্লাড প্রেশার কতটা কমাবো বল? 15% উইদিন ফার্স্ট 24 আওয়ার। ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ারের মধ্যে আমরা 15% কমাবো ব্লাড প্রেশার। ঠিক আছে, নট লাইক কি পেশেন্টের 220 প্রেশার খুব বেশি হয়ে গেছে কমিয়ে দাও। কেন অত বেশি কমাবো না কেন? আগে যেটা বললাম, কমিয়ে দিলে কি হবে? পারফিউশন প্রেশারটা কমে যাবে, সেরিব্রাল প্রেশারটা কমে গেলে কি হবে? সেখানকার যে ইসকেমিক পেনুমব্রা যেটা বললাম সেখানে কি হবে? ব্লাড সাপ্লাই কমে গেলে সেটা বেড়ে যাবে। মিনিমাম একটা পারফিউশন প্রেশার আমাদের রাখতে হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডিক্রিজ স্লোলি, লাইক 15% ইন ফার্স্ট 24 আওয়ার। ঠিক আছে, আর এমনিতেও 220/110 আমাদের রাখতে হবে টার্গেট। ঠিক আছে, যদি আমরা থ্রম্বোলাইজ না করি তার নিচে রাখতে হবে, তার বেশি হলে তোকে কমাতে হবে 15%। বোঝা গেল টার্গেট বিপি? থ্রম্বোলাইজ করলে তো যেটা জানিস 185/110, আর যদি থ্রম্বোলাইজ আমরা না করি এবং 220/110 এর যদি বেশি থাকে তাহলে 15% আমরা কমাবো। ঠিক আছে, আর হেমারেজিক সিভিএর ক্ষেত্রে কত টার্গেট ব্লাড প্রেশার? হেমারেজিক সিভিএতে কি হয়? সেখানে কোনো ব্লিডিং হচ্ছে, ব্লাড ভেসেল রাপচার হয়ে গেছে, ছোট ছোট যে পেনিট্রেটিং সেরিব্রাল ভেসেলস গুলো থাকে সেগুলো রাপচার করে ব্লিডিং হচ্ছে, তাহলে ব্লাড প্রেশার যত আমরা কম রাখবো ততই ভালো, তাই না? সো ইন দ্যাট কেস প্রেশার টার্গেট ইজ 140/90। ঠিক আছে, হেমারেজিক সিভিএর ক্ষেত্রে হচ্ছে 140/90, আর ইসকেমিক ক্ষেত্রে যেটা বলবো কিছু কিছু কন্ডিশন আছে যেখানে তোর ব্লাড প্রেশারটা কমাতে হবে, লাইক কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি রয়েছে, করোনারি আর্টারি ডিজিজ, অ্যাওর্টিক ডাইসেকশন অর হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি, এই কন্ডিশন গুলো থাকলেও তোকে ব্লাড প্রেশারটা কমাতে হবে ইফ ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 220/120। ঠিক আছে, এই যেটা বললাম, if blood pressure is more than 220/120, 15% during first 24 hours. Okay, and more than 185/110, contraindication for thrombolysis. Hyperglycemia, you have to manage the hyperglycemia, like যদি সুগারটা বেশি থাকে, পেশেন্ট নন ডায়াবেটিক পেশেন্ট হয়, CBG is more than 180, try to bring CBG level between 140 to 180, 140 থেকে 180 এর মধ্যে আমাদের CBG লেভেলটা রাখতে হবে। ঠিক আছে, অ্যান্ড সেম ইউ হ্যাভ টু ম্যানেজ হাইপোগ্লাইসেমিয়া অলসো, মানে সুগার বেশি থাকলেও প্রবলেম, হাইপারগ্লাইসেমিয়া থাকলেও সেটা পোর প্রগনোস্টিক সাইন, অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া হলেও সেটা ভালো নয়। পেছনে ঘুমাচ্ছিস? হেমারেজিক সিভিএর টার্গেট ব্লাড প্রেশার কত? হেমারেজিক সিভিএর টার্গেট ব্লাড প্রেশার কত? বাহ, বেশ। So IV thrombolysis কিভাবে করি আমরা? RTPA, that is alteplase, dose কি 0.9 mg per kg, 10% given in 10 seconds, and next is given within 24 hours. দেখ এগুলো বলা হয়েছে, হ্যাঁ, ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন, these are the contraindication, কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন থাকে, কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসলিউট গুলো বললাম যেগুলো, কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন থাকে, লাইক সিভিয়ার হেপাটিক ডিসফাংশন, সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন, এগুলো থাকলেও আমরা থ্রম্বোলাইজ করতে পারি না। আরেকটা যেটা বললাম তোদের, NIHSS স্কোর যদি মোর দ্যান 25 হয়, দ্যাট ইজ অলসো কন্ট্রাইন্ডিকেশন ফর থ্রম্বোলাইসিস। ঠিক আছে,
কি দিয়ে থ্রম্বোলাইজ করব? RTPA, দ্যাট ইজ অল্টিপ্লেস 0.9 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম হচ্ছে 90 মিলিগ্রাম ডোজ, ঠিক আছে। বেশ, থ্রম্বোলাইজ করে দিলাম, তারপরে কিন্তু এই নয়, তোকে থ্রম্বোলাইজ যখন করছিস পেশেন্টকে মনিটর করতে হবে এভরি 15 মিনিটস ডিউরিং দ্য ইনফিউশন, যখন ইনফিউশন যাচ্ছে এভরি 15 মিনিটস, এভরি 30 মিনিটস আফটার দ্যাট ফর 6 আওয়ার্স অ্যান্ড আওয়ারলি ফর 24 আওয়ার্স, ঠিক আছে। শুধু ডোজটা মনে রাখবি, অল্টিপ্লেস 0.9 মিলিগ্রাম পার কেজি, 10% তার 10% আমরা উইদিন 1 আওয়ার দেবো, বাকিটা হচ্ছে সরি উইদিন 10 মিনিটস দেবো, বাকিটা হচ্ছে উইদিন 1 আওয়ার দিতে হবে, ঠিক আছে। আর ডিউরিং ইনফিউশন যদি পেশেন্টের হেডেক, ভমিটিং, নজিয়া সবগুলো ডেভেলপ করে, উই হ্যাভ টু স্টপ দ্য পেশেন্ট, কারণ থ্রম্বোলাইজ করছি তার মানে কি একটা ব্লিডিং এর চান্স আছে, তাই তো। কত পার্সেন্ট? 5 to 6% পেশেন্ট একটা ব্লিডিং হতে পারে, হেমারেজিক সিভিয়ার হতে পারে। স্ট্রেপ্টোকাইনেজ ইউজ করা হয় না, নট রিকমেন্ডেড, শুধু অল্টিপ্লেজ আমরা ইউজ করতে পারি, যেটা বললাম সেই ডোজ। আর একটা যেটা বললাম তো ইন্ট্রাআর্ট্রিয়াল থ্রম্বোলাইসিস, মানে আমরা উইদিন দ্য আর্টারি গিয়ে থ্রম্বোলাইজ করছি, নট ইন দ্য ভেন, মানে পেরিফেরাল ভেনে না করে যেখানে আমাদের থ্রম্বোসিস হয়েছে সেই জায়গাটাই এন্ডোভাস্কুলার প্রসিডিওরের মাধ্যমে আমরা এটা একটা ইন্ট্রাআর্ট্রিয়াল থ্রম্বোলাইসিস করতে পারি, ঠিক আছে। অথবা কথা নয় অথবা কম্বাইন করতে পারি, যে পেরিফেরাল একটা থ্রম্বোলাইজ করলাম তার সঙ্গে ইন্ট্রাআর্ট্রিয়াল থ্রম্বোলাইসিস করলাম, ঠিক আছে। সো দিস ইজ দ্য কম্বাইন্ড ট্রিটমেন্ট। মেকানিক্যাল যেটা বললাম তো, এন্ডোভাস্কুলার মেথড এন্ড মেকানিক্যাল ক্লট ডিসরাপশন, দিস আর অল সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ থ্রম্বাস। ডিভাইস এগুলো লাগবে না তোদের। অ্যান্টিকোয়াগুলেন্ট নট ইন্ডিকেটেড, অ্যান্টিপ্লেটলেট দেবো, কি অ্যান্টিপ্লেটলেট দিই আমরা? বল, অ্যাসপিরিন, তাই তো। কত ডোজ? কত? 325, ঠিক আছে। বেশ, সো ইন নাটসেল কোন একটা পেশেন্ট এমার্জেন্সিতে এলে কিভাবে কি করবি? উইদিন 10 মিনিটস উই হ্যাভ টু অ্যাসেস দ্য পেশেন্ট ফর এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ঠিক আছে। ডু এ সিটি স্ক্যান প্রবাবলি উইদিন 10 মিনিটস যদি পসিবল হয়। সি ওয়েদার ইফ দেয়ার ইজ এনি ক্লট অর নট, মানে কোনো হেমারেজ আছে কিনা। যদি হেমারেজ না থাকে উই হ্যাভ টু থ্রম্বোলাইজ দ্য পেশেন্ট বাই RTPA 0.9 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ম্যাক্সিমাম ডোজ ইজ 90 মিলিগ্রাম। আর যদি থ্রম্বোলাইজের কোনো, তার আগে দেখে নিতে হবে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন কি আছে। যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে, থ্রম্বোলাইজ করতে না পারি, then you have to manage like conservative management, manage hyperglycemia, blood pressure control, temperature, এগুলো তোদের ম্যানেজ করতে হবে, ঠিক আছে। না অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ম্যানেজমেন্ট দিলে বলতে পারবি তো এবার? নেক্সট হচ্ছে তোর হেমারেজিক, কিছু বলছিস বল। হ্যাঁ কি বলছিস বল। Intercerebral hemorrhage, what are the causes of intercerebral hemorrhage? Hypertension, আর ঠিক আছে, হ্যাঁ বল আর কি কি আছে। এটা হচ্ছে তোর সেরিব্রাল কোনো ইনফেকশন হতে পারে, ভাস্কুলাইটিস, কোনো অ্যান্টিকোয়াগুলেশন মেডিকেশন নিচ্ছে কেউ, কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে, কোনো টিউমারের মধ্যে ব্লিড হলো, দ্যাট ইজ অলসো কজ, ওকে। বা সেরিব্রাল অ্যামাইলয়েড অ্যানজিওপ্যাথি, অর কোনো ইনফেকশন হয়েছে, ইনফেকশন দ্যাট কনভার্টস ইনটু হেমারেজিক সিভিয়ার, ঠিক আছে, দ্যাট ইজ হেমারেজিক ইনফেকশন। সার্টেন ড্রাগস ক্যান অলসো কজ হেমারেজিক সিভিয়ার। কি কি ড্রাগস হতে পারে? কোকেইন, অ্যামফেটামিন, এগুলো মিসইউজ যারা করে, আইভি ড্রাগ ইউজার, দ্যাট ইজ অলসো কজ অফ হেমারেজিক সিভিয়ার, ঠিক আছে। ম্যানেজমেন্ট, হেমারেজিক সিভিয়ার ম্যানেজমেন্ট, এখানে তো কোনো থ্রম্বোলাইজের কোনো গল্প নেই, ঠিক আছে। এখানে তোকে দেখতে হবে যে ভলিউম এন্ড, এটা দেখি আমরা একটা ICH স্কোর হয়, ঠিক আছে। ICH স্কোরটা কি? GCS ICH ভলিউম। ভলিউমটা কিভাবে দেখবি? এটা অনেক সময় তো সিটি স্ক্যানে দেখবি ওটা ভলিউম দিয়ে দেয়, ঠিক আছে। সেইটা দেখে আমরা বুঝতে পারি ইন্টারসেরিব্রাল, ইন্টারভেন্ট্রিকুলার কোনো এক্সটেনশন আছে কিনা, ইনফ্রাটেন্টোরিয়াল ব্লিড আছে কিনা। ইনফ্রাটেন্টোরিয়াল, সুপ্রাটেন্টোরিয়াল কিভাবে বুঝবি? বিলো দা টেন্টোরিয়াম সেরিবেলি, ঠিক আছে। সেরিবেলামের সঙ্গে যেটা অপরের আমাদের হেমিস্ফিয়ার গুলো ডিফারেন্সিয়েট করছে, দ্যাট ইজ কল্ড টেন্টোরিয়াম সেরিবেলি। তার নিচে যদি হয় ইনফ্রাটেন্টোরিয়াল, তার উপরে ব্লিডিং হলে সুপ্রাটেন্টোরিয়াল, ঠিক আছে। এজ ইজ মোর দ্যান 85। সো এই জিনিসটাতে দেখে আমাদের একটা ICH স্কোরিং করতে হবে।
তার উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্টটা হবে। এখানে হচ্ছে ফিভার, জেনারেল ম্যানেজমেন্ট, ফিভার, হাইপারগ্লাইসেমিয়া সেম অ্যাজ ইসকেমিক স্ট্রোক। অ্যান্ড যদি কোনো অ্যান্টিকোয়াগুলেশন খাচ্ছে তার জন্য হচ্ছে রিভার্সাল অফ অ্যান্টিকোয়াগুলেশন অ্যান্ড ইন্টারক্রেনিয়াল প্রেশার। ইন্টারক্রেনিয়াল প্রেশার কমানোর জন্য কি দিই আমরা? ইন্ট্রাভেনাস ম্যানিটল, ঠিক আছে, ম্যানিটল দিতে হবে 20% ম্যানিটল। কত ডোজ? কত? 1 গ্রাম পার কেজি। এটা হচ্ছে লোডিং, ফলোড বাই 0.5 গ্রাম পার কেজি এভরি 6 আওয়ারলি, ঠিক আছে। আর দিস আর দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট। অনেক সময় কি হয়, যদি আমাদের আইসিপি অনেক বেশি হয়ে যায়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি খুব বেশি হয়, একটা থেরাপিউটিক কি হয়, ক্রেনিওটমি করা হয়। সার্জিক্যাল ম্যানেজমেন্ট করে ক্রেনিওটমি করলে কি হবে, আইসিপিটা কম হয়। দ্যাট ইজ অলসো গুড প্রগনোসিস। ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট যেটা বললাম 140/90 তোদের টার্গেট। আর সিজার প্রোফাইল্যাক্সিস নট জেনারেলি ইন্ডিকেটেড, বাট ইউ ক্যান গিভ লরাজিপাম আর ডায়াজিপাম। মানে কোনো হেমারেজিক সিভিএ পেশেন্ট এলেই তাকে এপটোইন, লিভেটিসিডাম দিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। অ্যাজ পার গাইডলাইন এটা বলছে না। কখন দেবো? যদি কোনো কর্টেক্সে টাচ করে, লাইক মনে হচ্ছে প্যারেনকাইমাল ব্লিড আছে, ঠিক আছে, আমাদের সিজার কখন হবে? মানে কর্টিক্যাল কোনো ইরিটেশন হলে তবেই না সিজার হবে, তাই তো? যদি কর্টেক্সের কাছাকাছি থাকে দেন উই ক্যান গিভ প্রোফাইল্যাক্সিস, আদারওয়াইজ নট। ঠিক আছে। সার্জিক্যাল ট্রিটমেন্ট, ডিকম্প্রেশন, সেরিবেলার, বিশেষ করে যদি সেরিবেলার কোনো হেমারেজ হয় সেখানে কি হবে, তোর ব্রেন স্টেম কম্প্রেশন হয় অ্যান্ড অ্যাকিউট রাইজ ইন আইসিপি, ইন্টারসেরিব্রাল প্রেশার। এখানে কি হয়, তোর ব্রেন স্টেম কম্প্রেশন, যেখানে সেরিবেলামটা পেছন দিকে থাকে, তো সামনে কি থাকে, ব্রেন স্টেমটা থাকে। ব্রেন স্টেম কম্প্রেশন হলে সেখানে কি হবে, আইসিপিটা খুব বেশি বেড়ে যায়। তার জন্য অনেক সময় সেরিবেলার হেমারেজ যদি ভলিউমটা খুব কম হয় দেন উই ক্যান গো ফর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। বেশ, মোটামুটি বুঝতে পারলি তো? এই কোশ্চেনগুলো এবার আনসার কর। পরের দিন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এগুলো বল। হ্যাঁ দিয়ে দেবো। বেশ, এই কোশ্চেনগুলো আনসার করতে পারবি তো এবার? DD causes of ischemic hemorrhagic CVA, thrombolize or not, that is indication and contraindication for thrombolysis, and target BP in acute stroke, ঠিক আছে।